প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল এর প্রস্তাবনার পরে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তার কারণ হচ্ছে যে থমসন পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেছিল আর রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কিছু নতুনত্ব পাওয়া যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও কিছু কিছু প্রশ্নের সঠিক সমাধান হচ্ছিল না। 1800 শতকে ম্যাক্সওয়েলের মতবাদ অনুযায়ী চার্জিত কণা যদি ঘূর্ণায়মান থাকে তাহলে শক্তি বিকিরিত হয়, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রন চার্জিত কণা এটি নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে, তাই শক্তি বিকিরণ করবে এবং গতিশক্তি হ্রাস পাবে, ফলে ইলেকট্রনটি একসময় নিউক্লিয়াসে পতিত হবে। সুতরাং এই বিপরীতধর্মী সিদ্ধান্তের কারণে বিজ্ঞানীদের মধ্যে আরও বেশি আলোচিত হতে থাকে। পরবর্তীতে নিলস বোর 2 বছরের মধ্যে এর একটি সমাধান খুঁজে পান। তিনি 1800 শতকে আবিষ্কৃত বর্ণালীর উপরে যে সমস্ত সমীকরণ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সমীকরণ এবং রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিয়ে উনি গবেষণা করে নতুন কিছু তথ্য উপস্থাপন করেন। এই তথ্যগুলোই পরবর্তীতে বোর পরমাণু মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। রসায়ন নবম দশম শ্রেণী, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আজকে লেকচার 3। তোমাদের সাথে আছি আমি তাসলিম আলম তুহিন। আজকের আলোচনার বিষয় বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে সার্বিক পর্যালোচনা। বোর পরমাণু মডেল 1913 সালে নিলস বোরের প্রস্তাবিত পরমাণু মডেলকে প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। তার মধ্যে একটি অংশ হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন ঘূর্ণায়মান থাকবে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এই কথা বলার কারণ হচ্ছে ম্যাক্সওয়েলের মতে চার্জিত কণা যখন ঘূর্ণায়মান থাকবে তখন এর শক্তি বিকিরণ করবে, ফলে গতিশক্তি হ্রাস পাবে এবং নিউক্লিয়াসে পতিত হবে। পরবর্তীতে তিনি বর্ণালী সম্পর্কে 1800 শতকে যে সমস্ত সমীকরণ প্রতিষ্ঠিত হয় এই সমস্ত সমীকরণকে বিশ্লেষণ করে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে এই ম্যাক্সওয়েলের মতবাদটি ক্ষুদ্র পরমাণুর ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র একটা কক্ষপথে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন বিচরণ করবে ততক্ষণ পর্যন্ত সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, এবং তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে, যেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে। কিন্তু থমসনের মতবাদ অনুযায়ী ইলেকট্রনগুলো ছিল একটা পরমাণুর মধ্যে সার্বিকভাবে ছড়িয়ে থাকে। যেমন তরমুজের মধ্যে কালো কালো বিচিগুলো যেমন ছড়িয়ে থাকে, ঠিক তেমনিভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে ছড়িয়ে থাকে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকবে, কিন্তু কিভাবে থাকবে সেই সম্পর্কে কোনো প্রস্তাব দিতে পারেননি। কিন্তু বোর একটি সিদ্ধান্তে পৌঁছান যে ইলেকট্রনগুলো যদি শক্তি বিকিরণ না করে তাহলে কিভাবে থাকতে পারে। পরবর্তীতে তার সিদ্ধান্তটাই সঠিকভাবে প্রমাণিত হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে শক্তি অনুযায়ী বিন্যস্ত থাকে। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো এই কক্ষপথে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট শক্তি নিয়ে অবস্থান করে, এবং এই শক্তিগুলো শোষণ বা বিকিরণ না করায় ইলেকট্রনগুলো একই স্থানে ঘূর্ণায়মান থাকে। যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে ইলেকট্রনগুলো আর ওই কক্ষপথে অবস্থান করতে পারবে না। এরপরে উনি আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন, সেটি হচ্ছে কৌণিক ভরবেগ।
তার কারণ হচ্ছে নিউক্লিয়াস থেকে যতই দূরত্ব ইলেকট্রনের বাড়তে থাকে ততই কৌণিক ভরবেগের মান পরিবর্তন হতে থাকে। কৌণিক ভরবেগ এখানে কেন ব্যবহৃত হলো তার জন্য আমরা একটা ব্যাখ্যা করতে পারি। যেমন একটা ফ্যান ঘুরতেছে, এই যে আমরা একটা ফ্যান দেখতে পাচ্ছি, এই ফ্যানটা ধরি 1 সেকেন্ডে এই পাখাটা এখান থেকে ঘুরে এখানে আসে। এখন এই পাখার যদি এখানে শেষ মাথায় কেউ বসা থাকে, যদি এর শেষ মাথায় একজন বসা থাকে কেউ, এবং এর ঠিক প্রথম অংশে যদি কেউ একজন বসা থাকে, যদি পাখাটা 1 সেকেন্ডে পুরোপুরি ঘুরে আসে, তথাপিও এই দুই ব্যক্তির কাছে মনে হবে শেষ মাথায় যে বসা আছে তার কাছে ফ্যানটা বেশি স্পিডে ঘুরতেছে, কিন্তু এখানে যে বসা আছে তার কাছে মনে হবে ফ্যানটা কম স্পিডে ঘুরতেছে। অর্থাৎ কেন্দ্র থেকে যত বেশি দূরে যাবে তার কাছে মনে হতে থাকবে যে ফ্যানটা বেশি স্পিডে ঘুরতেছে, কিন্তু পাখা কিন্তু একই সময় একই স্থানে ফিরে আসে। অর্থাৎ রৈখিক বেগ v এর মান নির্দিষ্ট থাকলেও এর কৌণিক বেগের মান সমান থাকে না, কারণ নিউক্লিয়াস থেকে এর দূরত্ব যত বাড়তে থাকে তত তার বেগের মান বেশি অনুভূত হতে থাকে। আমরা এই বিষয়টিকে বলতে পারি কৌণিক ভরবেগ। উনি এখান থেকে একটা প্রস্তাবনা বের করেন, কৌণিক ভরবেগের মান mvr = nh/2π। h হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক এবং m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ। প্রতিটি কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগের মান সমান, কিন্তু প্রতিটি অনুমোদিত কক্ষপথ, যেটাকে আমরা বলছি, নিউক্লিয়াস থেকে দূরত্ব সমান না হওয়ার কারণে কৌণিক ভরবেগের মান ভিন্ন হয়, এবং এর মান হচ্ছে কিন্তু গুণফল mvr, অর্থাৎ ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব mvr, এটা কি কৌণিক ভরবেগ বোঝানো হয়। এর মান হচ্ছে nh/2π, অর্থাৎ nটি কততম কক্ষপথে অবস্থান করে সেটি নির্দেশ করে। তবে n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। যদি n = 1 হয় তাহলে আমরা এটা মনে করব প্রথম কক্ষপথ, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ, r হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে। এটা নিয়ে আমরা গাণিতিক রসায়ন যখন আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের যখন আমরা গণিত ক্লাস নিয়ে আলাদা আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে বিস্তারিত আলোচনা হবে। n এর মান অখণ্ড সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ হবে না। n এর মান 1, 2, 3, 4 হতে পারে। আমরা বলেছি বোর পরমাণু মডেল 3টি প্রস্তাবনায় বিভক্ত, তার মধ্যে শেষ প্রস্তাবনাটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন ইলেকট্রনগুলো যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে থাকে, এই কক্ষপথে থাকা অবস্থায় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। যদি শক্তি শোষণ করে তাহলে ইলেকট্রনটি আর ওই কক্ষপথে অবস্থান করতে পারবে না। ফলে কি হবে? ইলেকট্রনটি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে চলে যাবে। আর এই যাওয়ার জন্য শক্তির মান কত তার পরিমাণ বলা হচ্ছে h নিউ। নিউ হচ্ছে কম্পাঙ্ক। এখন প্রশ্ন হলো যে ইলেকট্রনগুলো যদি এক স্তর থেকে আরেক স্তর লাফ দিয়ে যায় তাহলে কেন কম্পাঙ্ক অনুসরণ করবে? ইলেকট্রন তো একটা কণা, কণা ছুটে গেলে তো কম্পাঙ্ক পাওয়ার কথা না, কারণ আমরা জানি কম্পাঙ্কের মধ্যে থাকে c/λ, অর্থাৎ c হচ্ছে বেগ, আলোর বেগ, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ইলেকট্রন কি একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান? জি হ্যাঁ, এটি ডি ব্রগলি প্রমাণ করেন। ইলেকট্রনের মধ্যে দ্বৈত ধর্ম আছে, যার মধ্যে কণা ধর্ম আছে অর্থাৎ ভর আছে এবং তরঙ্গ ধর্ম আছে। ফলে কি হয়? ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যেতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয় এবং এই শক্তি শোষণ করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যায়
এবং শক্তি বিকিরণ করে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসে। তখন কি হয়, এই আসা যাওয়ার সময় ইলেকট্রনের একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, কারণ ইলেকট্রনটি কণা ধর্মের মাধ্যমে স্থানান্তরিত হয় না। ডি ব্রগলি প্রমাণ করেন যে কোনো বস্তুর মধ্যে যত ভর অর্থাৎ কণা ধর্ম কম থাকবে তার মধ্যে তরঙ্গ ধর্ম বেশি থাকবে। তাহলে ইলেকট্রন যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্র, অতি নগণ্য হয়, ফলে ইলেকট্রনগুলো যখন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যায় তখন তার মধ্যে কণা ধর্ম থেকে তরঙ্গ ধর্মটা বেশি প্রাধান্য পায়, আর এই জন্যই ইলেকট্রনের মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান থাকে। সুতরাং তিনি দেখেন যে এই শক্তির মান নির্দিষ্ট এবং এই শক্তির মান হচ্ছে এইচ নিউ, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এইচ সি বাই ল্যামডা, কারণ ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সি মানে আলোর বেগ, আর এইচ মানে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুব। ফলে এই মান দ্বারা আমরা প্রতিটি কক্ষপথের শক্তির পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থাৎ এই পরিমাণ শক্তি ইলেকট্রন শোষণ করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে এবং এই পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসে, তখন এর মধ্যে বর্ণালী সৃষ্টি হয়। ফলে 1800 শতকে আবিষ্কৃত বর্ণালী সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন যখন এক স্তর থেকে লাফ দিয়ে আর এক স্তরে যাচ্ছে তখন কিন্তু সে সোজা পথে যাচ্ছে না, ইলেকট্রনটি যাবে এরকম তরঙ্গ আকারে যাবে, এবং এই দুই কক্ষপথের শক্তির পার্থক্য হচ্ছে এইচ নিউ। প্রথম কক্ষপথের শক্তির থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবে শক্তির মান তত বেশি থাকবে। তাই বলা হচ্ছে E2 যদি দ্বিতীয় শক্তি স্তর হয় এবং E1 যদি প্রথম শক্তি স্তর হয়, তাহলে এই দুই শক্তি স্তরের মধ্যে পার্থক্য হবে এইচ নিউ। যেখানে দেখানো হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় শক্তি বিকিরিত হবে এবং এই সময় আমরা বিকিরণ বর্ণালী পাব, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় আমরা এখানে শোষিত বর্ণালী পাব, এবং এই শোষিত বর্ণালীটি খালি চোখে দেখা যায় না, বিকিরিত বর্ণালী আমরা খালি চোখে দেখতে পাই। এইবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তার মধ্যে কোনটি বেশি অধিক গ্রহণযোগ্য এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। তার আগে আমরা দেখব যে এই দুই মডেলের মধ্যে কি কি মিল আছে। যে উভয় মডেলের মধ্যেই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করেছে। উভয় পরমাণু মডেলের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা আছে, কারণ রাদারফোর্ড বলেছেন যে একটা পরমাণুর সকল ভর কেন্দ্রে নিমজ্জিত থাকে এবং এর অধিকাংশ জায়গায় ফাঁকা। এবং বোর পরমাণু মডেলের মধ্যেও বলা হয়েছে যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে এবং এই কক্ষপথের মধ্যে একটি শক্তির পার্থক্য থাকে, ফলে নিউক্লিয়াসের তুলনায় পুরো পরমাণুটা বেশ বড় হবে এবং নিউক্লিয়াসটি পরমাণুর তুলনায় অনেক ক্ষুদ্র হয়। উভয় মডেলের মধ্যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। উভয় মডেলের মধ্যে পরমাণুর প্রকৃত ভর নিউক্লিয়াসের ভরের সমান বলা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা এই চারটি মতবাদ বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এখন আমরা দেখি কি কি এর বৈসাদৃশ্য আছে। শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেন নাই। যে কথাটা বোর প্রথমেই বলেছে যে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, ফলে এই সিদ্ধান্তের কারণেই কিন্তু ম্যাক্সওয়েলের চার্জিত কণার শক্তি বিকিরণের বিষয়টাকে স্পষ্ট ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ডের পরমাণু মডেলের শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে কিছুই বলা হয় নাই, কিন্তু বোর বলেছেন ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে এবং শক্তি বিকিরণ করে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে ফিরে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। বোর পরমাণু মডেলের মধ্যে বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ইলেকট্রন ঘূর্ণায়মান থাকলে এর একটি কৌণিক ভরবেগ পাওয়া যাবে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে কৌণিক ভরবেগ নিয়ে কোনো আলোচনা করা হয় নাই।
এই বৈসাদৃশ্যের আলোকে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে 4টি পার্থক্য লক্ষ্য করতে পারি। সর্বোপরি এই দুই মডেল পর্যালোচনা করলে দেখা যায় রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে বোর পরমাণু মডেল বেশি যৌক্তিক এবং গ্রহণযোগ্য। বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বেশি থাকলেও এই মতবাদ অনেক কিছু ব্যাখ্যা করতে পারে না। যেমন বোর পরমাণু মডেলের মধ্যে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সম্পর্কে ধারণা, অর্থাৎ বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ওনার কোনো স্পষ্ট ধারণা দেননি। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করবে, একই কক্ষপথে নাকি বিভিন্ন কক্ষপথে, বা একটা কক্ষপথে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, এই বিষয়ে কোনো ধারণা দেননি। তিনি শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করেছে। তার মধ্যে আমরা বলেছি হাইড্রোজেন পরমাণু এবং হিলিয়ামের মধ্যে আমরা জানি দুটো ইলেকট্রন থাকে, এখান থেকে একটা ইলেকট্রন সরানো হয়েছে, এবং লিথিয়ামের মধ্যে 3টি ইলেকট্রন থাকে, এখান থেকে 2টা ইলেকট্রন সরানো হয়েছে, অর্থাৎ কল্পনা করা হয়েছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। সুতরাং এখান থেকে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করার পরেও এখানে অনেকগুলো বর্ণালী সম্পর্কে উনি ধারণা দিয়েছে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে কিভাবে এই বর্ণালীগুলো বিন্যস্ত হবে এই বিষয়ে কোনো ব্যাখ্যা করেন নাই। ইলেকট্রন স্থানান্তরের সময় আমরা এখানে বর্ণালী দেখতে পাই, যা শোষিত বর্ণালী এবং বিকিরণ বর্ণালী হিসাবে পরিচিত। পরমাণুর এই বিকিরণ বর্ণালীকে পর্যালোচনা করলে দেখা যায় অনেক সূক্ষ্ম রেখায় বিভক্ত, কিন্তু এই সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ কি এই বিষয়ে বোর কোনো ব্যাখ্যা করেন নাই। যদিও এই সূক্ষ্ম রেখার বিষয়টি 1800 শতকে আবিষ্কৃত হয়েছে, কিন্তু কিভাবে এই সূক্ষ্ম রেখার সৃষ্টি হয় এ সম্পর্কে বোর কোনো ব্যাখ্যা করতে পারেন নাই। আমরা দেখতে পাই যে ইলেকট্রনগুলো যখন শক্তি নিয়ে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যায়, তখন যে কোনো স্তর থেকে ইলেকট্রনগুলো যখন ফিরে আসে তখন ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। কেননা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার সময় যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার সময় সেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে না, ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে। একইভাবে 4 নম্বর স্তর থেকে 1 নম্বর স্তরে ফিরে আসার সময়, বা 5 নম্বর থেকে বা 6 নম্বর থেকে বা অসীম দূরত্ব থেকেও যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে আসে, তাহলে প্রতিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের মান ভিন্ন হয়। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের মান ভিন্ন হওয়ার কারণেই আমরা ভিন্ন ভিন্ন আলো দেখতে পাই। তবে মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রনগুলোর সব তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাবো না। যে কোনো স্তর থেকে শুধুমাত্র দ্বিতীয় স্তরে ফিরে আসলে, অর্থাৎ এই সিরিজকে আমরা বলি বামার সিরিজ, বিজ্ঞানী বামার উনি আবিষ্কার করেছেন। অর্থাৎ যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলে যে বর্ণালী পাওয়া যাবে, এই বর্ণালীটাই হবে দৃশ্যমান। কিন্তু এই সূক্ষ্ম রেখার বিষয় নিয়ে বোর কোনো ব্যাখ্যা করেন নাই। এবং তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কারণ হাইজেনবার্গ লক্ষ্য করেন যে একই সময় একই সাথে ইলেকট্রনের ভর এবং বেগ নির্ণয় করা যায় না। যদি ইলেকট্রনের ভর গণনা করা হয়, ঠিক সেই সময় ইলেকট্রনের বেগ পাওয়া যায় না, আবার যখন বেগ পাওয়া যায় তখন ভর একটা অনিশ্চিত মান সৃষ্টি হয়। এই অনিশ্চয়তাকে তিনি একটা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করে। এই সমীকরণকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি হিসাবে দেখতে পাই। এই বিষয় সম্পর্কেও বোর পরমাণু মডেলে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে বোর পরমাণু মডেল অনেক গুরুত্ব বহন করলেও বোর পরমাণু মডেলের মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এতক্ষণ আমরা বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আজকের ক্লাসে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবে। তোমাদের প্রশ্ন নিয়ে আমি আগামী পর্বে হাজির হব। ধন্যবাদ তোমাদের।